আমার ছেলে 9:30টার দিকে ফোন করে বলল, মা কালকের ফ্লাইটটা ক্যান্সেল করে দাও, তোমাকে জরুরি দরকার। কথাটা অনুরোধ ছিল না, ছিল আদেশ। তার কিছুক্ষণ পরেই তার মেসেজ আসলো, এত স্বার্থপর হয়েও না, পরিবারের আগে কিছুই নয়। আমি তার মেসেজটা পড়ে চুপ করে বসেছিলাম, কারণ পরের দিন ভোরেই আমার আর আমার স্বামীর কক্সবাজার যাওয়ার কথা ছিল। বিয়ের 30 বছর পর জীবনে প্রথম আমরা শুধু দুইজন 7 দিনের ছোট্ট একটা ভ্রমণের পরিকল্পনা করেছিলাম। এই ভ্রমণটা কোনো বিলাসিতা ছিল না, ছিল 5 বছরের অপেক্ষা, 5 বছরের সঞ্চয় আর অসংখ্য ত্যাগের ফল। কখনো ছিল ছেলের প্রয়োজন, কখনো ছিল নাতি নাতনির দেখার প্রয়োজন, কখনো কারো চিকিৎসা, কখনো কারো সমস্যার কারণে নিজেদের সব ইচ্ছা বারবার পিছিয়ে দিয়েছি। আমার স্বামী প্রতিবার শুধু একটা কথাই বলতেন, থাক পরে না হয় যাব। এইভাবে আস্তে আস্তে আমাদের 5 বছর সময় লেগে গেল। সেদিন আমি বিছানায় শাড়িগুলো গুছিয়ে রাখছিলাম, আমার স্বামী টিকিট আর হোটেল বুকিং দেখে বারবার হাসছিল, যেন ছোট্ট একটা শিশু বহুদিনের স্বপ্ন পূরণ হতে দেখছে। ঠিক তখনই ছেলের ফোন। আমি ভেবেছিলাম হয়তোবা শুভযাত্রা জানাবো। সে বলল, মা রিমার অফিসে 1 সপ্তাহ ট্রেনিং করেছে, তুমি কোথাও যেতে পারবে না, বাচ্চাদের সামলাতে হবে। আমি শান্ত গলায় বললাম, বাবা কাল ভোরেই তো আমাদের বাজ। সে নির্লিপ্ত গলায় বলল, জানি জানি শব্দটাই সবচাইতে বেশি আমার বুকের ভিতরে আঘাত করল। সে সবকিছু জানতো, জেনেই শেষ মুহূর্তে আমাকে থামাতে চেয়েছিল। একের পর এক যুক্তি, বেবি সিটার অনেক খরচ, রিমা ট্রেনিং মিস করতে পারবে না, নাতনির স্কুল, নাতনি রাত্রে আমাকে ছাড়া ঘুমায় না। সব কথাই সত্যি ছিল, এজন্যই না বলাটা অনেক কঠিন হয়ে উঠেছিল। কারণ শুধু আমি একজন মা নই, আমি একজন দাদি। আর আমাদের সমাজে ছোটবেলা থেকে মাকে শেখানো হয় নিজের আগে সবাইকে রাখতে হয়। কিন্তু সেই দিন আমার হঠাৎ করে মনে হলো, আমি কি কখনো নিজের জন্য বেঁচেছি? আমি কি কখনো আমার স্বামীকে প্রাপ্ত সময়টুকু দিতে পেরেছি? আমি তখন ধীরে ধীরে বললাম, বাবা আমি তোমাদের কষ্ট বুঝি, কিন্তু এবারকার ভ্রমণ আমি বাতিল করতে পারবো না। কিছুক্ষণ ফোনের ওই পাশে নীরবতা, তারপর বলল, ঠিক আছে, তবে তোমাদের কোনো কিছু দরকার হলে আমাদের কাছ থেকে কোনো কিছু আশা করো না। 30 বছর আগে এই কথাটা শুনলে হয়তোবা আমি কেঁদেই ফেলতাম, স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে ভ্রমণ বাতিল করতাম। কিন্তু তখন আমি শুধু ঠান্ডা গলায় বললাম, আমি তোমার কথাটা মনে রাখবো। তারপর ফোনটা কেটে দিলাম। রাতভর ছেলের ফোন, পুত্রবধূর মেসেজ, মাত্র কয়েকটা দিনের ব্যাপার, আপনি না থাকলে আমরা কি করব? ভেবেছিলাম আপনার উপরে আমরা ভরসা করতে পারবো। আমি কোনো উত্তর দিলাম না। ফজরের আজান ভেসে আসছিল, রান্নাঘরে 4 কাপে ধোয়া উঠছিল। ঠিক তখন শেষে একটা মেসেজ আসলো, আর যদি তুমি ঘুরতে যাও তাহলে কোনোদিন আমাদের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। আমার বুকটা কেঁপে উঠছিল। আমার স্বামী ঠান্ডা গলায় বললেন, চাইলেও এখন আমরা থেকে যেতে পারি। কিছুক্ষণ আমি দরজার দিকে তাকিয়ে রইলাম, তারপর নীরব হয়ে বললাম, না এবার আমরা যাবই। এটা বলে আমি ফোনটা ব্যাগে রাখলাম। ব্যাগটা হাতে নিয়ে যখন দরজায় তালা দিলাম, ব্যাগে থাকা ফোনটা বেজে উঠলো। অনেক বছর অভ্যেস ছিল ছেলের ফোনটা বেজে উঠলে সব কাজ ফেলে রেখে ছুটে যাওয়া, কিন্তু সেই দিন জীবনে প্রথমবার। কিন্তু সেই দিন আমি ফোনটা ধরিনি, কারণ আমি বুঝেছিলাম একজন মা সন্তানের জন্য সারাটা জীবন ত্যাগ করতে পারে, কিন্তু সেই ত্যাগ যদি সন্তানের কাছে অধিকার হয়ে যায়, তবে নিজের জন্য একদিন বাচ্চাটাও প্রয়োজন হয়ে দাঁড়ায়। গাড়িটা তখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পেরিয়ে অনেক দূর চলে এসেছে। বাহিরে ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে, সবুজ মাঠ, গাছপালা, দূরে ভাসমান নৌকা, সবকিছু যেন নতুন করে চোখে পড়ছিল। আমার স্বামী জানালার বাহিরে তাকিয়ে হাসলেন, তারপর বললেন, জানো মনে হচ্ছিল অনেকদিন পর আমরা নতুন করে বাঁচছি। আমি কিছু বললাম না। ব্যাগের ভিতরে থাকা ফোনটা বারবার বাজছিল, একটার পর একটা কল। ছেলে, পুত্রবধূ সবাই কল করছে, পাশের ফ্ল্যাটের ভাবি, এমনকি ছোট নাতনির স্কুলের শিক্ষিকার নাম্বার থেকেও। আমি ফোনটা বের করে দেখে ব্যাগে রেখে দিলাম। আমার স্বামী বলল, ইচ্ছা করলে ফোনটা ধরতে পারো। আমি মাথা নাড়ালাম, বললাম, আজ না। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, আপনার ছেলে সারা রাত ঘুমাতে পারেনি, আপনি এমনটা করতে পারলেন। মেসেজটা পড়েই কিছু একটা স্মৃতি ভেসে উঠলো। 2 বছর আগে শরীরে আমার জ্বর ছিল 102 ডিগ্রি, তবু নাতনিকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলাম। ছেলে শুধু বলেছিল, মা তুমি না থাকলে আমাদের বড় সমস্যা হয়ে যেত। একটাবারও জিজ্ঞাসা করেনি, মা তোমার শরীর কেমন। আর একটা স্মৃতি, আমার স্বামীর হাঁটুর অপারেশনের তারিখ পিছিয়ে দিয়েছিল রিমার অফিসে ট্রেনিং এর কারণে। ভেবেছিলাম ওদের সুবিধার কারণে পরে, কিন্তু সেই পরের দিন আর কখনো আসেনি। আমার স্বামী তখন বলল, একটা কথা বলবো। বললাম, বলো। আর যদি তুমি না যেতে তাহলে আমি কিছুই বলতাম না, কিন্তু ভিতরে ভিতরে খুব কষ্ট পেতাম। আমি কথাটা শুনে তার দিকে তাকালাম, তার চোখের কোণে অদ্ভুত শান্তি। এই মানুষটা সারা জীবন নিজের জন্য কিচ্ছু চায়নি। বিয়ের পর প্রথম বেতন দিয়ে আমাকে একটা লাল শাড়ি কিনে দিয়েছিল, নিজের জন্য একটা শার্টও কেনেনি, ছেলের পড়াশোনার জন্য নিজের মোটরসাইকেলটাও বিক্রি করে দিয়েছিল। মেয়ের বিয়ের সময় শেষ সম্বলটুকু ব্যাংক থেকে তুলে ফেলেছিল, তবুও তার কোনো অভিযোগ ছিল না। শুধু 7টা দিনের জন্য তিনি একটু সময় চেয়েছিলেন, সেই সময়টুকু আমরা হারাতে বসেছিলাম। দুপুরে আমরা কক্সবাজার পৌঁছালাম। হোটেলের বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছে, নীল ঢেউগুলো একের পর এক এসে তীরের উপরে আশ্রে পড়ছে। আমি শুধু দাঁড়িয়ে থেকে সমুদ্র দেখছিলাম, মনে হচ্ছিল 30 বছরে জমিয়ে থাকা ক্লান্তিগুলো ঢেউয়ের সঙ্গে ভেসে
এসে যাচ্ছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। এবার ছোট নাতনি ভিডিও কল করেছে। কিছুক্ষণ দ্বিধায় থেকে ফোনটা আমি ধরলাম। ওই পাশে ছোট্ট একটা মুখ কাঁদছে। দাদি, আমি হাসার চেষ্টা করলাম, বললাম আমি সমুদ্র দেখতে এসেছি, তুমি আমাকে নিয়ে গেলে না কেন? চোখ দুটো আমার জলে ভিজে উঠলো। পরের বার তোমাকে নিয়ে আসবো দাদু। তারপর ছেলে ফোনটা নিল। ছেলের মুখটা শক্ত। মা জানো, আজকে তোমার একঘেয়ামির জন্য অফিসে আমাদের অপমানিত হতে হয়েছে জানো। আমি একটু চুপ করে থেকে বললাম, অপমানিত হতে হয়েছে না একটু কষ্ট হয়েছে? সে চুপ করে রইলো। তারপর আমি বললাম, তুমি জানো না তোমার বাবা এই ভ্রমণের জন্য 5 বছর ধরে অপেক্ষা করছে। এগুলো কি পরে করা যেত না? কবে বাবা? আরো 5 বছর পরে? না, যখন আমরা হাঁটতেই পারবো না তখন। ওই পাশ থেকে কোনো উত্তর আসলো না। আমি তখন ধীরে ধীরে বললাম, বাবা তোমাদের সন্তান মানুষ করেছি দায়িত্ব বলে, আমাদেরটাও যে একটা জীবন সেটা ভুলে যেও না। ছেলে বিরক্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। ফোনটা কেটে গেল। সন্ধ্যায় আমরা সমুদ্রের ধারে হাঁটছিলাম। সূর্যটা ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছিল। আমার স্বামী হঠাৎ করে আমার হাতটা ধরে বললেন, ধন্যবাদ। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কিসের জন্য? তিনি তখন মৃদু হেসে বললেন, আজ আমার মনে হচ্ছে আমি শুধু বাবা নই, আমি তোমার স্বামী। কথাটা শুনে আমার চোখ দিয়ে নীরবে জল গড়ে পড়লো। হয়তো কথাটা সত্যি। সন্তানের জন্য বাঁচতে বাঁচতে আমরা একটা সময় নিজেদের সম্পর্কটাই ভুলে গিয়েছিলাম। কিন্তু আমরা কেউ জানতাম না এই 7 দিনের ভ্রমণ শেষে বাড়িতে আমাদের জন্য বড় একটা ঝড় অপেক্ষা করছে। কক্সবাজার তৃতীয় দিন সকালবেলা। ভোরের আলো এখন পুরোপুরি ছড়িয়ে পড়ে। সমুদ্রের ঢেউগুলো একের পর এক তীরে এসে ভেঙে পড়ছে। আমি আর আমার স্বামী খালি পায়ে ভেজা বালির উপরে হাঁটছিলাম। তিনি তখন হঠাৎ করে বললেন, তোমার মনে আছে বিয়ের পর তুমি বলেছিলে তুমি সমুদ্র দেখতে চাও? আমি তখন বললাম, হ্যাঁ মনে আছে। আমি কথা দিয়েছিলাম তোমাকে নিয়ে যাব, কিন্তু সেই কথা রাখতে আমার 30 বছর লেগে গেল। আমি মানুষটার দিকে তাকালাম। এই মানুষটা কখনো বড় বড় প্রতিশ্রুতি দেয়নি, আর যতটুকু দিয়েছে সেটা পূরণ করার জন্য সারাটা জীবন লড়াই করেছে। সেদিন বিকালে হিমছড়ি আর ইনা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। গাড়িতে বসে ফোনটা আমি চালু করলাম। একসঙ্গে একাধিক মেসেজ। কেউ লিখেছে, আপনি এত বদলে গেলে। কেউ লিখেছে, এই বয়সে ঘুরে বেড়ানোর কি দরকার ছিল। আবার কেউ লিখেছে, মায়েরা এমন হয়। সব শেষে আমার ছেলে দীর্ঘ একটা বার্তা, মা তোমার জন্য আমাদের অপমান হয়েছে, রিমার ট্রেনিং বাদ দিতে হয়েছে। অফিসে সবাই বলছে নিজের মাও নাকি আমাদের সংসারে সাহায্য করলো। তুমি যদি আমাদের সত্যি ভালোবাসতে কখনো যেতে না। বার্তাটা পড়ে বুকটা ভারী হয়ে গেল। আমি উত্তর লিখতে গিয়েও আবার মুছে দিই, কিন্তু কিছু কিছু উত্তর মুখে নয় সময়ই দেয়। সন্ধ্যায় আমরা সমুদ্রের ধারে বসেছিলাম। একজন বৃদ্ধ দম্পতি এসে আমাদের পাশেই বসলেন। ভদ্রলোক হেসে বললেন, প্রথমবার এসেছে? আমার স্বামী বললেন, হ্যাঁ একটু দেরি হয়ে গেল। ভদ্রমহিলা হেসে বললেন, দেরি করবেন না, আমরা ভেবেছিলাম ছেলে প্রতিষ্ঠিত হলে ঘুরবো, তারপর ভাবলাম নাতি নাতনি বড় হলে ঘুরবো, তারপর শরীর খারাপ হলো আর এখন হাঁটতেই কষ্ট হয়। তিনি তার স্বামীর হাত ধরে বললেন, জানেন জীবন কারোর জন্য অপেক্ষা করে। কথাটা আমার বুকের ভিতরে গিয়ে বিঁধলো। রাতে হোটেলে ফিরে বারান্দা দাঁড়িয়েছিলাম। হঠাৎ ভিডিও কল। আমার ছেলের ফোন নয়, আমার নাতনি ফোন করেছে। ও পাশে ছোট্ট মুখটা হাসছে। দাদি তুমি আমার জন্য ঝিনুক আনবে? আমি তখন হেসে বললাম, অনেকগুলো ঝিনুক আনবো দাদু। ও তখন ফিসফিস করে বলল, দাদি বাবা তোমার উপরে রাগ করেছে, কিন্তু আমি লুকিয়ে দেখেছি তোমার পুরনো ছবিগুলো বাবা দেখছিল। আমি চুপ করে রইলাম। ফোনটা কেটে গেল। ভাবলাম রাগের আড়ালেও কোথাও একটা ভালোবাসা রয়েছে। ওই ভালোবাসাকে অধিকার আর অভ্যাসের দেয়াল ঘিরে ফেলেছে। পরের দিন ফেরার আগে ছেলেকে শুধু একটা রাত্রে মেসেজ দিলাম, বাবা আমি তোমাকে আজও আগের মতোই ভালোবাসি। ভালোবাসা মানে নিজের অস্তিত্ব মুছে ফেলা না। যেদিন তুমি বাবা মাকে শুধু প্রয়োজনের সময় নয় মানুষ হিসাবেও দেখতে শিখবে, সেই দিন তুমি আমার এই সিদ্ধান্তর কারণ বুঝতে পারবে। মেসেজটি সিন হলো, কিন্তু কোনো উত্তর এলো না। আমি জানতাম না বাড়ি ফিরে দরজা খুলতে আমার জন্য এমন একটা দৃশ্য অপেক্ষা করবে যা শুধু আমাদের নয়, আমাদের পুরো পরিবারের সম্পর্ক নতুন করে বদলে দিবে। এই লাইভ স্ট্রিটে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।